নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে সবাইকে স্বাগত। গত 5 নভেম্বর আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং সেই দিনই দেখা গেল যে বিপুল সংখ্যাধিক্যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের পদে আসীন হতে চলেছেন। তার অপেক্ষার মোটামুটি 2 মাস পর জানুয়ারি মাসের 20 তারিখে তিনি তার পদাভিষিক্ত হলেন এবং তারপরেই মোটামুটি আশা করা গিয়েছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নেবেন, যার হাত থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র কোনো ধরনের দেশেরই যে খুব একটা রেহাই মিলবে তা নয়। তার যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে অতিথি সূচি বা অতিথিদের যে তালিকা, সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে তার এই দ্বিতীয় ইনিংস কেমন চলবে। মোটামুটিভাবে প্রোটোকল মেনে বিভিন্ন দেশে যেরকম মনে হয় রাষ্ট্রীয় দূতাবাসে সমস্ত খবর আমন্ত্রণ জানানো হয়, এমনকি যারা নিকটবর্তী সম্পর্কের লোক তাদেরকে পার্সোনালি আসতে অনুরোধ করা হয়। আমেরিকার ক্ষেত্রে যে সেটা হয়নি তা নয়, কিন্তু এবারে কিন্তু অনেকটা ব্যাপক পরিবর্তন ঘটেছে। এতদিন পর্যন্ত প্রোটোকল ছিল যে নতুন রাষ্ট্রপতি তার পদে আসীন হওয়ার পর দি ফার্স্ট ভিজিটার হি রিসিভস ইজ দি ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এবারে তিনি সেই ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে বাদ দিয়েছেন। তারপরে ন্যাটোর ভুক্ত যে সমস্ত ইম্পর্টেন্ট কান্ট্রি আছে, যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি, এই সমস্ত দেশের যে রাষ্ট্রপ্রধান তাদেরকেও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এবারে তার অনেকটা অন্যথাই করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকেও এবারে আমন্ত্রণ জানানো হয়নি। দেখুন কারা এসেছিলেন, আমন্ত্রণ পেয়েছিলেন এবং কারা পাননি। লিস্টে দেখা যাচ্ছে যে যে সমস্ত দেশে অতি দক্ষিণপন্থী বা বাম বিরোধী যে সমস্ত সবথেকে বৃহৎ শক্তি, তারাই কিন্তু আমন্ত্রণ পেয়েছেন, শুধুমাত্র চীনের প্রেসিডেন্ট ছাড়া। যেমন ধরুন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, ইনি আল্ট্রা রাইট গ্রুপের একজন মানুষ, রাজনীতিবিদ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার তো পাওয়ারই কথা, পছন্দ হোক বা না হোক, চীন পৃথিবীর 2 নম্বর শক্তিধর দেশ, কাজে তার রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ তো জানাতেই হয়, তিনি বামপন্থী হন আর দক্ষিণপন্থী হন। ইটালিতে কিন্তু প্রাইম মিনিস্টার যিনি ডাক পেয়েছেন জর্জিয়া মেলোনি, তিনি কিন্তু ফার রাইট এক রাজনৈতিক আদর্শের মানুষ। হাঙ্গেরির প্রাইম মিনিস্টার ভিক্টর অরবান, তিনিও তাই, এবং তিনি কিন্তু ট্রাম্পের খুব ক্লোজ। এল সালভাদরের যে প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট, এরা কিন্তু সমস্ত দক্ষিণপন্থী ব্যক্তি। এরপরেই চলে এলো ব্রাজিলে, যদিও এখন বামপন্থীরা
ক্ষমতায় রয়েছেন, কিন্তু ব্রাজিলের ডাক পেলেন জায়ার বলসোনারো। এই বলসোনারোকে হারিয়েই কিন্তু বর্তমান যে ব্রাজিলের প্রেসিডেন্ট, বামপন্থী প্রেসিডেন্ট কিন্তু ক্ষমতায় আছেন। সরকারি ক্ষমতায় যিনি আসীন আছেন তাকে না ডেকে প্রাক্তন একজন প্রেসিডেন্টকে ডাকা হলো। তারপর আছে পোল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ম্যাথিউস মোরাইক, তাকে ডাকা হয়েছে, পোল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টারকে ডাকা হয়নি। আর এইবারে যদি দেখেন যে কাদেরকে ডাকা হয়নি, নেগেটিভ লিস্ট যদি দেখেন তাহলে তো অবাক হওয়ারই কথা। যেমন ফার্স্টেই বলেছিলাম যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইজ দ্য ফার্স্ট ওভারসিজ গেস্ট যাকে ট্রাম্প বা আমেরিকান প্রেসিডেন্টরা শপথ গ্রহণ করার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে যাকে গ্রহণ করেন। তাই সেই ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, তিনি অতিথি তালিকা থেকে বাদ। তবে তার বদলে ফার রাইট পলিটিশিয়ান নাইজেল ফারাজ, তিনি এবারে ডাক পেয়েছেন। ইউরোপিয়ান কমিউনিটি, তাকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে। উর্সুলা ভন ডার লেয়ান, যিনি এই সংস্থার যিনি প্রধান, তাকে ডাকা হয়নি। জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শোলজ, তাকে ডাকা হয়নি। বদলে যাকে ডাকা হয়েছে তিনি অল্টারনেটিভ ফর জার্মানি AFDর নেতা, ফার রাইট, এবং যাকে বলে আল্ট্রা ন্যাশনালিস্ট, অনেকটা ট্রাম্পের মতোই। ভারতের প্রধানমন্ত্রীকেও ডাকা হয়নি, কিন্তু বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপরে চিলি এবং চিলির প্রেসিডেন্টকেও ডাকা হয়নি। ডাকা হয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে। অর্থাৎ কিনা এখান থেকে একটা বোঝা গেল যে ট্রাম্প কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান যে কমিশন, এদেরকে খুব একটা তিনি আর গুরুত্ব দিতে চাইছেন না। তিনি প্রত্যেকটা দেশকে তার মেরিটে সম্পর্ক রাখতে চাইছেন। ভারতের ওপর তার এফেক্টটা কোথায় গিয়ে পড়ল? গত 5 ফেব্রুয়ারি অমৃতসর বিমানবন্দরে একটা মিলিটারি বিমান আমেরিকার, তারা 4 জন ভারতীয়কে, যারা অনুপ্রবেশকারী হিসেবে আমেরিকান সরকার যাদেরকে চিহ্নিত করেছেন, তাদেরকে ড্রপ করে দিয়ে গেল, পায়ে শেকল, হাতে পায়ে বেরি, পায়ে শেকল, এই সমস্ত দিয়ে। অনেকটা ব্রিটিশ পিরিয়ডের কথাই যেন মনে করিয়ে দিয়ে গেল। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া যদি এ ব্যাপারে কিছু বলেনি, কিন্তু মুশকিলটা হলো যে এরা যে কাজটা করেছেন তার ফলে তো পরিপূর্ণ সমর্থন তো এদের দিকেও দেওয়া যাচ্ছে না। কিন্তু তাই বলে শেকল, বেরি, যাই হোক। এবং জানা গেল যে আরও বেশ কিছু মানুষজনকে নাকি এখানে ফেরত পাঠানো হবে। অলরেডি 500 জনের মতো মানুষকে কিন্তু অলরেডি ভারতে ফেরত পাঠানো হয়েছে। আমেরিকাতে প্রায় 50 লক্ষ ভারতীয় কর্মী কাজ করেন। আরও 30 লক্ষ আছেন যারা H-1B ভিসাতে কাজ করেন। অর্থাৎ কিনা আমেরিকাতে ভারতের স্টেক বিশাল। অতএব কিছু অনুপ্রবেশকারীর জন্য যে এই ব্যাপারটা আটকে আমেরিকার সঙ্গে যেহেতু ট্রাম্প নীতি নিয়েছেন যে আমেরিকা ফার্স্ট, ওখানকার যে ইমিগ্রেশনের ব্যাপারে ট্রাম্প অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন এবং তার ফলে বিভিন্ন দেশে প্লেনে করে সেই দেশের অনুপ্রবেশকারীদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং ভারতের ক্ষেত্রেও তার কোনো উন্নতি হয়নি। যদিও সংবাদ সংস্থায় এটা বলা হয়েছে যে 2009 সাল থেকে, এই ওবামার আমল থেকেই কিন্তু এই যে ফেরত পাঠানোর ব্যাপারটা চলছে। 2009-এ
734 জনকে, 2010-এ 799 জনকে, 2011-তে 597 জনকে, 2012-তে 530 জনকে, 2013-তে 515 জনকে, 2014-তে 591 জনকে, 2015-তে 708 জনকে, 2016-তে 1303 জনকে, 2017-তে 1024 জনকে, 2018-তে 1180 জনকে, এবং ট্রাম্প এর সময়তে সবথেকে বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছিল 2019 সালে। এবং এই ব্যাপারটাই কন্টিনিউ করে আসছে, এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক মানুষকেই কিন্তু ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু তাদের সকলকে কিন্তু পায়ে বেড়ি আর হাতে শিকল দিয়ে পাঠানো হয়নি। এবং যেটা জানা গেল যে এখনো পর্যন্ত 15,756 জন ইলিগাল ইন্ডিয়ান ইমিগ্রেন্টকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 487 জনকে নাকি ডিপোর্ট করা হয়েছে। তো আরও আসবে, কী ব্যাপার সেটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের টাইমে ভারতের সঙ্গে ইন্টারাকশনের প্রথম যে ব্যাপার। দ্বিতীয় ব্যাপার কি হলো, ট্রাম্পের অভিযোগ ছিল যে আমেরিকান পণ্যের ওপর ভারত বিশাল বিশাল ট্যাক্স চাপিয়েছে, এবং তার জন্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নাকি অনেকটাই ভারতের দিকে ঢলে পড়েছে। তার মধ্যে একটা হচ্ছে হার্লে ডেভিডসন যে মোটর সাইকেল। তা সেখানে একটা 50% মতো একটা ইম্পোর্ট ট্যাক্স ছিল। এবারের বাজেটে সেটাকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। The budget has reduced customs duties not only for large motorcycles with engine capacities above 1600 cc but also smaller bikes like সুজুকি, দুকাতি, কেটিএম এটসেট্রা। 50% থেকে ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে 20% করা হয়েছে। এবং এতে তো বোঝাই যাচ্ছে যে হার্লে ডেভিডসন থেকে শুরু করে এই যে নামি ব্র্যান্ড, যে ওয়েস্টার্ন যে সমস্ত ব্র্যান্ড আছে, তাদের যে মোটর সাইকেলগুলো ভারতের বাজারে তারা অনেকটাই ফিরে আসবে, এবং যাদের ক্ষমতা আছে তারা কিন্তু কিছুটা অনেকটা সুরাহা হবে, যেহেতু ট্যাক্সটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরও ব্যাপারটা হচ্ছে যে সমস্ত গাড়ির দাম $40,000 ওপরে ছিল তাদের ট্যাক্সটা 125% থেকে 70% করা হয়েছে আমদানি। তবে এখানে একটা মজা করা হয়েছে যে একটা এগ্রিকালচারাল সেস বসানো হয়েছে। এগ্রিকালচারাল সেসটা আগে যেটা 10% ছিল সেটা এখন হয়েছে 40%, এবং তার ফলে যে টোটাল যে এফেক্ট সে মোরলেস একই থাকলো, কিন্তু ইম্পোর্ট ডিউটিটা কিন্তু কমে গেল। তো এই হচ্ছে ভারতকে এতটা ট্যাক্স কনসেশন দিয়ে ট্রাম্পের সঙ্গে কিন্তু একটা মোটামুটি ভালো সম্পর্কে আসার চেষ্টা করতে হচ্ছে। এই যে ভালো সম্পর্কে আসার যে চেষ্টাটা, এটা কিন্তু অন্যান্য দেশগুলো যে করছে না তা নয়। সবথেকে বেশি চেষ্টা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তিনি চাইছেন যে ট্রাম্প তার পাশে এমনভাবে এসে দাঁড়ান যাতে রাশিয়া ভয় পেয়ে যায়। কিন্তু রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে বিডেনের আমলে, সেটাতে কিন্তু আমেরিকা অনেকটা পরিমাণে জ্বালানি সরবরাহ করেছিল। প্রায় $350 বিলিয়ন ইউক্রেনকে দেওয়া হয়েছিল যুদ্ধ করার জন্যে। কিন্তু এইটা সবই হয়েছে বিডেনের আমলে। কিন্তু ট্রাম্পের একটা সবথেকে বড় অভিযোগ যে বিডেনের সঙ্গে এই জেলেনস্কির এমন একটা সম্পর্ক ছিল, যার ফলে বিডেন যে বছর নির্বাচনে যেতেন তখন নাকি ট্রাম্পের এগেনস্টে নানা রকম ষড়যন্ত্র ইউক্রেন থেকে করা হতো। এবং এই ষড়যন্ত্রের যে এক্সচেঞ্জে আমেরিকা থেকে বিশাল পরিমাণে এই অস্ত্র সাহায্য থেকে শুরু করে টাকা পয়সা এই সমস্ত সাহায্য পাওয়া শুরু হয়েছিল। কিন্তু এবারে ট্রাম্প নতুন খেলা খেলছেন। তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক অটুট রাখাটাই হচ্ছে তার নীতি।
এবং ন্যাটোর যে কান্ট্রিগুলো জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশে তার সৈন্যবাহিনী থাকবে না বা তাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তাদের নিজেদেরকে নিতে হবে। আমেরিকান ট্যাক্স পেয়ারের পয়সাতে ইউরোপীয় কান্ট্রিগুলো কোনো রকম সিকিউরিটি দেওয়ার দায়িত্ব নেবে না। ফেলো করি মাখো তেল, অর্থাৎ কিনা পয়সা না হলে কিন্তু কোনো রকম সার্ভিস দেওয়া হবে না। এই অবস্থায় ইমানুয়েল ম্যাক্রন কিন্তু ভারতে আমেরিকাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যদিও ডাক পাননি, কিন্তু তা সত্ত্বেও তিনি যান। গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেন এবং সাংবাদিকদের সঙ্গে তারা যখন প্রেস মিট করেন তখনই দেখা গেল যে এই দুই দেশের মধ্যে কীরকম সম্পর্ক। ট্রাম্প বলতে চাইছেন, ও তাহলে তোমরা কি এখন চাইছো যে ইউক্রেনকে লোন দিয়ে তারপর সেই লোনটাকে কি করে রিকভার করবে? তখন হাঁটুতে একটা চাপড় মেরে ম্যাক্রন কিন্তু বলেছিলেন যে না, আমরা এটা ভাবছি না, অলরেডি আমরা ইউক্রেন যুদ্ধের প্রায় 60% আমরা বলতে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সেটা ব্যয় করেছে। তো আমেরিকা যে ইউক্রেনের সঙ্গে একটা খনিজ চুক্তি করতে চলেছে, সেটা ম্যাক্রনরা জানবেন না তা তো হয় না। তারা চেয়েছিলেন যে এর বদলে আমেরিকা জেলেন্সকিকে একটা সিকিউরিটি গ্যারান্টি দিক, অর্থাৎ কিনা যে কোনো মূল্যে রাশিয়ান আঘাত থেকে কিন্তু এই ইউক্রেনকে মুক্ত রাখতে হবে। তো ট্রাম্প এতে রাজি হননি। তিনি বলছেন যে ইউরোপের যুদ্ধ হচ্ছে, সেখানে মিছিমিছি আমেরিকা কেন পয়সা খরচা করে একটা সাইড নেবে। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক যতটা ভালো, রাশিয়াকে শত্রু করে আমেরিকার কোনো লাভ হচ্ছে না। অতএব তিনি চান যে জেলেন্সকি যেন রাশিয়ার সঙ্গে একটা বোঝাপড়ায় চলে আসেন, যাতে এই যুদ্ধটা না চলে। এই আবহে জেলেন্সকি এসেছিলেন সেই একটা খনি চুক্তি বা মিনারেল এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করতে। মাত্র দুদিন আগে সেই আলোচনার সময়তে দেখা গেল যে তীব্র বাদ বিতণ্ডা হলো, এমন বাদ বিতণ্ডা যে জেডি ভ্যান্স, যিনি উপরাষ্ট্রপতি, এবং প্রেসিডেন্ট যে ট্রাম্প, তার সঙ্গে জেলেন্সকির যে করে তীব্র বাদানুবাদ হলো। এমন বাদানুবাদ যে উপরাষ্ট্রপতি বলছেন জেডি ভ্যান্স যে তিনি জেলেন্সকিকে মোটামুটি বলে দিলেন যে তারা অকৃতজ্ঞ। একবারের জন্য তারা আমেরিকাকে ধন্যবাদ জানাননি। যতই জেলেন্সকি বলেন যে না ধন্যবাদ জানিয়েছে, বলছে না একবার সিম্পল থ্যাংক ইউ বলতে হবে, অর্থাৎ কিনা কীরকম যেন মনে হচ্ছে ঝগড়ার ব্যাপার। ট্রাম্পও বললেন যে তুমি কিন্তু নিজের দেশে কিন্তু বিপদে রয়েছে, এটা খেয়াল রেখো, তুমি রাশিয়ার সঙ্গে বোঝা করে নাও, তা না হলে কিন্তু তুমি তৃতীয় বিশ্বযুদ্ধের আহ্বানটা তুমি নিজের দেশেই করে নিচ্ছ। এটা কিন্তু তখন তাকে জেলেন্সকি বলেন যে আজকে আমরা বিপদে পড়েছি, পরবর্তীকালে তোমরা বিপদে পড়বে। তখন বলছে আমেরিকাতে এসে আমেরিকাকে এরকম হুমকি হামকি তারা মোটেই পছন্দ করছে না। এই ধরনের সমস্ত কথাবার্তা হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটা জানা গেল যে হোয়াইট হাউস থেকে তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। তো এইরকম হচ্ছে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের কার্যপ্রণালী। তাই ট্রাম্প অ্যাকচুয়ালি কী করতে চাইছেন এই ব্যাপারটা বোঝার জন্যে একজনের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। ডক্টর দেবাশিস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তার কাছ থেকে এই ব্যাপারটা একটু আলোচনা করে নেব। এখন ব্যাপারটা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস তো, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস তো গত জানুয়ারি থেকে চালু হয়েছে। তারপরে মোটামুটি এখনো দেড় মাস মতো পেরিয়েছে, এবং তার মধ্যে অনেক কিছু ব্যাপারও ঘটে যাচ্ছে। যেমন ভারতীয়দেরকে দেশে ফেরত পাঠানো, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এক ধরনের যেন একটা বৈরিতা সম্পর্ক তৈরি হচ্ছে। তিনি নিজেই ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছেন। জেলেন্সকির সঙ্গে যে বৈঠকটা হলো, সেই বৈঠক এমন অবস্থার সৃষ্টি হলো যেটা কেউ হয়তো আজ পর্যন্ত প্রত্যক্ষ করেনি, একটা মিডিয়া কনফারেন্সের সামনে এই ধরনের তীব্র বাদানুবাদ। আপনি ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে বলতে পারেন যে 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 কেন, কি ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে?
প্রথমে বলি যে ট্রাম্পের কথা দিয়ে যখন আলোচনা শুরু করলেন আপনি প্রশ্ন, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন 20th জানুয়ারি। তিনি ক্ষমতায় দ্বিতীয়বার আসার আগেও বিতর্ক ছিল, আসার পরেও বিতর্ক থামেনি। প্রথমবারও যখন ছিলেন বিতর্ক ছিল, বিতর্ক আসছে কারণ ট্রাম্প হচ্ছেন এমন একজন প্রেসিডেন্ট যিনি হচ্ছেন আনপ্রেডিক্টেবল। তিনি কখন কি বলবেন, কি সিদ্ধান্ত নেবেন, সেটা তার সহযোগীরাও জানেন না। ফলত ইউক্রেন ক্রাইসিসে ট্রাম্পের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে সারা বিশ্ববাসী আতঙ্কিত হয়েছেন এবং অবাকও হয়েছেন। আবার কেউ কেউ একটা মহল মনে করেন, যেহেতু বাইডেন এই যুদ্ধে সামিল করেছিলেন, উস্কেছিলেন জেলেনস্কিকে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাই ট্রাম্প এসে তার বিরোধিতা করবেন। কিন্তু যদি মার্কিন সামরিক নীতি দেখি বা রণকৌশল দেখি, তাহলে অবশ্যই যে ন্যাটো, যার নেতৃত্ব দেয় আমেরিকা, তো ন্যাটোর সদস্যপদ যে পাওয়ার, যে প্রলোভন দেখিয়েছিল জেলেনস্কিকে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন, সেই ট্র্যাপে পা দিয়ে জেলেনস্কি যুদ্ধে জড়িয়েছিলেন যে আমেরিকা ন্যাটো সদস্য করবেন এবং ন্যাটো জেলেনস্কির হয়ে বা ইউক্রেনের হয়ে যুদ্ধ করবেন। সেটা হয়নি, পরবর্তীতে টেকনিক্যাল কারণে ন্যাটো সদস্য হতে পারেনি ইউক্রেন। দ্বিতীয়ত হচ্ছে যে দীর্ঘ এই যুদ্ধের ফলে, প্রায় 3 বছর অতিক্রান্ত যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ বলবো না, এটা রাশিয়া যেটা এটাকে বলছে একটা বিশেষ ধরনের সামরিক অভিযান। কিন্তু অভিযান হোক আর যুদ্ধই হোক, কিন্তু এখানে ইউক্রেনের সাধারণ মানুষ প্রচুর ভুক্তভোগী। বহু সংখ্যক মানুষ শুধু মারাই যাননি, তারা অনেক পঙ্গু হয়েছেন, দেশ ছেড়েছেন, বাড়িঘর ধ্বংস হয়েছে, অফিস ধ্বংস হয়েছে, তীব্র আর্থিক সংকট, খাদ্য সংকট দেখা গিয়েছে। এই অবস্থায় ইউক্রেনের দরকার একদিকে অস্ত্র, একদিকে খাবার, একদিকে অন্যান্য রসদ। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে বিদেশ নীতির সমীকরণ সারা বিশ্ব গ্লোবাল পলিটিক্সের নিরিখে, সেটা হচ্ছে খুব পরিষ্কার। আমেরিকা শুধু আমেরিকানদের জন্য, অর্থাৎ আমেরিকা শুধু নিজেদের নিয়ে ভাববে, নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভাববে। বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ বা বিভিন্ন আন্তর্জাতিক যে ইস্যুতে আমেরিকা যে রেসপন্ড করতে গিয়ে অনেক টাকা খরচ হতো, সেটা আমেরিকা সেদিকে করবে না। কারণ আমেরিকার অভ্যন্তরীণ কিছু ক্রাইসিস রয়েছে, অর্থাৎ আমেরিকা শুধু আমেরিকার নিজস্ব সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই অবস্থায় ইউক্রেনকে দীর্ঘদিন ধরে সাহায্য পাঠানো, তার মানে আমেরিকার পক্ষে একটা আর্থিক সংকট এনে দেবে। কারণ আমরা জানি দীর্ঘদিন প্রায় 20 বছর আফগানিস্তানে সেনা মোতায়েন এবং আফগানিস্তানে সামরিক কি বলবো মানবিক সাহায্য প্রদান, ডেভেলপমেন্টের কাজে আমেরিকা প্রচুর টাকা খরচ করেছে। একটা সময় 2021 সালে সেটা তুলে নেয়। অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্ট এবং জেলেনস্কির মধ্যে যে বিতণ্ডা হয়েছে, সেটা কতগুলো বিষয় পরিষ্কার। অর্থাৎ জেলেনস্কি নিজের সমস্যার কথা তিনি ব্যক্ত করেছেন। তিনি এটা বলতে চেয়েছেন যে আমেরিকার প্ররোচনায় আমরা যুদ্ধে পা দিয়েছিলাম, আর এখন আমেরিকা উল্টো সুর গাইছে এবং ইউক্রেন সাধারণ মানুষ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা আমেরিকা একবার এসে দেখুক। আমেরিকার রাষ্ট্রপ্রধান, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, যে আজকে কি এই যে ব্যাপারটা ঘটলো ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের পরে, তাতে কি মোটামুটি ভাবে যে রাশিয়ার সঙ্গে আমেরিকার যে একটা বন্ধুত্বের সম্পর্ক দেখা দিয়েছে, এটা কি বিশ্ব শান্তির পক্ষে সহায়ক, না এটা বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক? দেখুন, আমেরিকার সাথে সোভিয়েত ইউনিয়ন তার দীর্ঘদিন চায়না যুদ্ধের প্রায় একটা বড় অংশ জুড়ে সামরিক প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, মতবাদিক বিরোধ চলছিল। শেষের দিকে সেটা কিছুটা দাতা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে আর্লি 90s আমেরিকার সাথে রাশিয়া, উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ার সাথে কতগুলো চুক্তি হয়। দুটো চুক্তি বিশেষ করে, স্টার্ট 1 and 2, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। এর ফলে শান্তি স্থাপিত হয় এবং আমেরিকার সাথে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, প্রযুক্তিগত সম্পর্ক স্থাপিত হয়েছিল। তারপর বিগত 10 বছর ধরে আবার সম্পর্কে টানাপোড়েন, এবং খুব পারফেক্টলি বলতে গেলে 3 বছরের অধিক সময় ধরে খুবই তিক্ততাপূর্ণ সম্পর্ক ইউক্রেন ক্রাইসিসকে নিয়ে। এখন ব্যক্তিগত পর্যায়ে যদি বলি, পার্সোনাল কেমিস্ট্রি বিটুইন পুতিন অ্যান্ড ট্রাম্প ইজ ভেরি গুড, এবং তারা একে অপরকে পছন্দ করতো। আগের যে টার্মে ট্রাম্পের সাথে পুতিনের ভালোই সম্পর্ক ছিল। এখন এবার জানা যায় যে এই লাস্ট আমেরিকান ইলেকশনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পুতিন অনেক টাকা খরচ করেছিল
এবং যেহেতু দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ভালো, আমার মনে হয় জেলেনস্কিকে চাপে রেখে এই বার্তা দেওয়ার চেষ্টা করলো ডোনাল্ড ট্রাম্প পুতিনকে, যে আমরা কিন্তু ইউক্রেনকে চাপে রেখেছি, সুতরাং তোমার দোষটাকে লঘু করে দেখা হবে এবং পরোক্ষভাবে শান্তি স্থাপন করা যাবে। যদি শান্তি স্থাপন করে, এটা বিশ্ব রাজনীতির পক্ষে খুবই মঙ্গলজনক হবে, কারণ বৃহৎ দুই শক্তির মধ্যে বিবাদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি হয়ে থাকে, তিনটি কারণে খুব খারাপ হবে। একটা, অস্ত্র প্রতিযোগিতা বাড়বে, দ্বিতীয়ত সাপ্লাই চেইন বন্ধ হবে, তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক সংকট দেখা দেবে। সুতরাং এই যদি দু দেশের মধ্যে শান্তি স্থাপিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং শেয়ার মার্কেটেরও মানে অনেক ঊর্ধ্বমুখী গতি হবে। শুধু তাই নয়, ভূ রাজনৈতিক যে সমীকরণ, মানে যেটাকে বলি আমরা ইউরেশিয়ান রিজিয়ন এবং ইউরোপ সংলগ্ন পূর্ব ইউরোপে, ওই অঞ্চলে স্থিতিশীলতা বিরাজ করবে এবং আমেরিকার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা উঠে যেতে পারে, যেটা পশ্চিম ইউরোপ আরোপ করেছে আর্থিক নিষেধাজ্ঞা, যেটাকে বলা হয় সুইফট সিস্টেম থেকে বিরত করছে। যে আপনার ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটোর যে তিন প্রধান শক্তি আমেরিকা বাদ দিয়ে, তাহলে এদের অবস্থাটা কি দাঁড়াবে? এরা কি চাইবে যে মানে যাতে আমেরিকার সঙ্গে রাশিয়া যুদ্ধটা মানে বন্ধুত্বটা না হোক, অথবা এরা কি শুধুমাত্র ইউক্রেনকে নিজেদের ব্যবসা করার একটা কেন্দ্র হিসেবে দেখতে চাইছে, না রাশিয়াকে কিছুটা বাগে আনার চেষ্টা করছে, না তার এই তিনটে কান্ট্রির কি ব্যাপার? খুব কমপ্লিকেটেড। দেখুন, এই সমীকরণ খুব মুশকিল। একটা দীর্ঘ সময় ধরে আম, রাশিয়া হিসেবে মানে আত্মপ্রকাশ করে সোভিয়েত ইউনিয়ন থেকে, তখন দুটো স্কুলে দুটো মতবাদ ছিল। একটা স্কুল মনে করতো, একটা 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 চিন্তা গোষ্ঠী মনে করতো যে রাশিয়ার উচিত পশ্চিম ইউরোপের সাথে সম্পর্ক স্থাপন করা। আরেকটা স্কুল মনে করতো না, সেন্ট্রাল এশিয়ার দেশগুলো, পুরোনো রাশিয়ান রিপাবলিক গুলোর সাথে, সোভিয়েত রিপাবলিক গুলোর সাথে সম্পর্ক স্থাপন করা উচিত। রাশিয়ার সাথে কিন্তু পশ্চিম ইউরোপের এই দেশগুলোর সম্পর্ক খুব ভালোই ছিল। রাশিয়ার জ্বালানি মানে নিরাপত্তা প্রদান করতো এবং পাশাপাশি টেকনোলজিক্যাল ট্রান্সফার হতো, ভালো বিজনেসও ছিল। আর আমেরিকার সাথেও কিন্তু এই ইউরোপের তিন দেশের সুসম্পর্ক ছিল। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপর্যস্ত হওয়ার পরে এই তিন দেশকে মার্শাল প্ল্যানের দ্বারা সাহায্য করেছিল আমেরিকা, এবং জার্মানি সবার আগে উঠে দাঁড়িয়েছিল, পরবর্তীকালে অন্যান্য দেশগুলো উঠে দাঁড়িয়েছিল। এখন যেহেতু ট্রাম্প এসে নতুন ট্যারিফ আরোপ করলেন ইউরোপের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে, সেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে এবং মানবিক কারণে দেখা যাচ্ছে এখন যে ইউক্রেনের পাশে কিন্তু ইউরোপ দাঁড়িয়েছে। এবং এই অবস্থায় যদি ইউরোপের দেশগুলো দাঁড়ায় জেলেনস্কির পাশে, তাহলে আমেরিকার সাথে সমীকরণ একটু বদলাতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের, এবং রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। আমার শেষ প্রশ্ন, ভারতের এই যে সম্পর্কে টানাপোড়েনে ভারতের দিক থেকে প্লাস আর মাইনাস কি আছে? ভারত এখন নীরব থাকবে, আমার যে ধারণা নীরব থাকবে, কারণ ভারতের উভয় সংকট, কারণ রাশিয়াও ভারতের পার্টনার, আমেরিকাও ভারতের পার্টনার, এবং ইউক্রেনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, পাশাপাশি ইউক্রেনও আমাদের পুরনো পার্টনার। সুতরাং ভারত মানে সমীকরণ কোন দিকে যায়, জল কোন দিকে গড়ায়, তার উপরে চেয়ে থাকবে। তার ভিত্তিতেই আমাদের সাউথ ব্লক সিদ্ধান্ত নেবে, কারণ এই অবস্থায় ব্যাপারটা এতটা সংকটজনক হয়ে গিয়েছে ট্রাম্পের এই জেলেনস্কির মধ্যে বিতন্ডার ফলে। সুতরাং ভারত আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না। ইউরোপিয়ান কমিশনের যে প্রধান, তিনি তো ভারতে এসেছেন যাতে ভারত আমেরিকার প্রোডাক্টের মতোই ইউরোপিয়ান প্রোডাক্টের ওপর থেকেও ট্যাক্স মানে রিডিউস করে, দরজা খুলে দেয়, এবং রাশিয়ার সঙ্গে যাতে ভারত তার সম্পর্কটাকে একটু অন্যদিকে নিয়ে যায়, যাতে ইউরোপের দিকে ঢলে পড়ে, সেই দিকেই তারা চেষ্টা চালাচ্ছেন। এই ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া কি হতে চলেছে? দেখুন, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সবকটা দেশের সাথে কিন্তু ভারতের বাণিজ্যিক সম্পর্ক খুবই ভালো, ইভেন ব্রেক্সিট হয়ে যাওয়ার পরেও ভালো। এবং ভারত চাইবে ইউরোপের সাথে যে বাণিজ্য সেটা বৃদ্ধি করতে, সেখানে কিছু ট্যাক্স সংক্রান্ত কিছু জটিলতা আছে, সেগুলোকে শিথিল যদি করে ভারত, তাহলে দুপক্ষেরই ভালো হবে। ইউরোপিয়ান ইউনিয়নই করবে ভারতের পণ্যের ওপর। এখন একটা নতুন গ্লোবাল অর্ডার শুরু হওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, সেটা রাশিয়াই করেছে। লাস্ট ব্রিক্স সামিটে সেটা ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়া, সেটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড। মাল্টিপোলার ওয়ার্ল্ডে, বহুমেরুকেন্দ্রিক বিশ্বে, মানে কি বলবো, যে আমেরিকা দূরত্ব একটু কমিয়ে, আমেরিকার সাথে বিরুদ্ধে সরাসরি কনফ্রন্টেশনে না গিয়ে
একটা অল্টারনেটিভ ডিসকোর্স তৈরি করা, একটা অল্টারনেটিভ সিস্টেম তৈরি করা, যাতে করে আমেরিকা একপেশে যে চাপিয়ে দেয়, বিভিন্ন শুল্ক নীতি চাপিয়ে দেয়, সেগুলো উপরে একটা নিষেধাজ্ঞা বা বলে একটা প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা। সেই চেষ্টায় কিন্তু ভারত সামিল হয়েছে। সেখানে কিন্তু চায়নাও আছে, ভারতও আছে, রাশিয়াও আছে। সেখানে ব্রিক্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে। আপনাকে অশেষ ধন্যবাদ এই মূল্যবান মতামত দেওয়ার জন্যে। আবার আরো আরো অন্য কোনো প্রোগ্রামে আপনার সঙ্গে আরেকবার কথা বলবো। আপাতত ধন্যবাদ ধন্যবাদ। নিয়ে কনভারসেশনটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ।